নমস্কার। চিঠিতে উপন্যাস অবলম্বনের আজ অষ্টম পর্ব। আমরা সকলেই জানি আস্তে আস্তে মুগ্ধা আর আবিরের সম্পর্কটা ক্রমশ এগিয়ে যাচ্ছে, আর তাদের নিজেদের মনের কথা বিনিময়ের একটা পথ তৈরি হচ্ছে গ্র্যাজুয়ালি, আরও কাছাকাছি আসছে ক্রমে। তারপর কি হয়, সম্পর্কগুলো কিভাবে টার্ন অ্যান্ড টুইস্ট নেয়, আর সেই সম্পর্ককে কি করে ধরে রাখা যায় তার উপরে এই উপন্যাস অবলম্বন, তার অষ্টম পর্ব। এই চিঠিটা 1 জুন আবির লিখেছে মুগ্ধাকে। মুগ্ধা, কারোর ইমোশনাল এক্সপ্রেশনকে আমি অলওয়েজ রেসপেক্ট করি। ইমোশনটা তো আর সকলের কাছে এক্সপ্রেস করা যায় না, একমাত্র খুব কাছের মানুষের কাছে তা করা যায়। আর দুনিয়াতে সেই প্রকৃত ভাগ্যবান বা ভাগ্যবতী যার একটা সোলমেট আছে, অথবা সোলমেট মেলে। এত বড় পৃথিবী, নিজের মনের মতো মানুষের সাক্ষাৎ পাওয়া কম কথা নয়। সেই অর্থে আমি ভাগ্যবান। তোমারটা আমি জানি না, আমারটা তো 100%। সত্যি, তোমার মায়ের মৃত্যুটা আমার কাছেও বড় বেদনার। নিজের মায়ের স্পর্শ পাওয়াটা কি কম কথাই জীবনে? কথায় বলে না, ভগবান সব জায়গায় থাকতে পারে না, তাই মার সৃষ্টি এ পৃথিবীতে। আমার মা না খুবই কিউট। মা ভয় পেত বলে আমি পিছন থেকে এসে মাকে হামেশাই চমকে দিতাম। তুমি বিশ্বাস করবে, আমার মা কেঁদেও ফেলতো ভয়। আমারও মজা লাগতো ভয় দেখাতে। পরে ভেবেছি, যে জিনিসে বা সে যাই হোক, কারো চোখে জল আসে কিংবা কেউ দুঃখ পায়, সে কাজ কেন করব? সে করা উচিত নয়। আসলে আমার মা তো শিল্পী মানুষ, মনটাও নরম সরম। আমার কি মনে হয়, যাদের মনটা নির্মল কোমল, তাদের কাছে জগৎটাও নির্মল হয়ে ভেসে ওঠে। নইলে বাবার সাথে মার দেখা হতো না। সে এক বড়সড় কাহিনী, বলবো একে একে। বেশ হেসে খেলে কেটেছে আমার ছোটবেলা, এখনও পর্যন্ত কাটছে বেশ। মার স্কুলে আয়েশা বলে একটা মেয়ে ছিল, ও পড়তো ওখানে। মার খুব পছন্দ তাকে, নরম সরম, খুব বিনয়ী বিনয়ী। মা মজা করতো, দেখ তুই বললে এখন থেকে ঠিক করে রাখবো তোর জন্য। বাবা বলতো, তুই বললে আমি গাড়ি করে নিয়ে ওর কাছে ছেড়ে আসবো, আবার নিয়ে আসবো, একবার হ্যাঁ বলে দেখ। আমি হাসতাম মনে মনে। বিয়ে করা, সংসার ইত্যাদি আমার কাছে এখনও কেমন অচেনা। শুধু মনে হয় বাবার মতো আমি হয়তো এরকম আদর্শ মানুষ হয়ে হতে পারবো না কোনো দিন। আদর্শ হাজবেন্ড, আদর্শ বাবা, যাক এসব গল্পের কথা। আইআইটি পড়ার সময় রশ্মি বলে একটা মেয়েকে একটু ভালো লাগতো। কাছে এসে দেখি, বাবরে পুরোটা উল্টো, আগুনের রূপ দেখার মতো। ভাবতে পারিনি মুখটা তাতে ঝলসে যেতে পারে কখনই, কিন্তু ঝলসেছে নিয়ম করে। তারপর আর তাকাইনি তার দিকে। বাবা বলে, নিজের কাজ বডি মাইন্ড আর সোল দিয়ে কর, ইউনিভার্স ঠিক সময়ে ঠিক জিনিসটাই হাতে তুলে দেবে। আমারও বিশ্বাস তাই, আর এই জন্যই আমি ভয় হারা। বাবা কেমন করে বলে, সারা জীবন তো আমি তোর সাথে থাকতে চাই, এত বড় মানুষ, উপরন্তু চাহিদাটা দেখো এতটুকু, আমার সাথে থাকতে চায় সারা জীবন। আমি সারা জীবন শুধু এইটুকু যেন করতে পারি মন দিয়ে। ভালো কথা, তুমি ডায়েরি লেখো নাকি? আবার 2রা জুন আবির আবার মুগ্ধাকে লিখেছে। আরেকবার লিখছি, গেল মেলটা মনে হয় কমপ্লিট হয়নি, যেটা বলতে চাচ্ছিলাম। তাছাড়া এতটা রিসিপ্রোকাল এক্সচেঞ্জও ঠিক নয়। সময়ের বন্ধনে এটা একতরফা হলেও আপত্তি হয় না, অথবা খারাপ লাগে না। যদিও আমি মানি কারোর ইচ্ছার বিরুদ্ধে এক বিন্দুও কিছু করা উচিত নয়। শুধু উচিত নয়, এটা আমার মনে হয় ক্রাইমের মধ্যে পড়ে, যদি কারোর মনের বিরুদ্ধে কিছু কেউ করে। এখন তোমার জন্য একটু আধটু আমি ক্রাইম করতে পারি, কারণ আমি জেনে গেছি তোমার অলিখিত কনসেন্টই। একটু মজা করলাম। আমার বাবা কথায় কথায় মজা করে। আমি মাঝে মাঝে পিজিও বলি। পিজি মানে কি, পোর জোকস। তবু বাবা মজা করে বলে, যে লোককে হাসি দিতে পারে তার মতো কলাকার হয় নাকি? ও যে কথা বলতে লেখা এই এক্সটেনশন লেটারটা। তুমি দিল্লিতে আছো এইমসে, আমার বাবা তো ওখানেই এইচওডি এনসিআই ঝরঝরে এইমসে গেছে। কি মিল দেখো, একেই বলে অদৃষ্ট। একই ইনস্টিটিউটে তুমি কাজ করো, কোনো অসুবিধা হলে বলো, আমি হেল্প করতে পারি বাবাকে বলে। অনেক ভিতরের কথা বললাম, এমনকি আমার ইন্টারনাল লাইফটাও। তুমিও খুলে বলতে পারো তোমার জীবন, আমি রাইট ওয়েতে নেব সব সময়। মনটা তোমার জন্য ছটফট করে
মাঝে মাঝে এটা লুকাই কি করে, যেন তুমি আমার আত্মারও আত্মীয়। অথবা এটা কি নারী পুরুষের সম্পর্কের ইউজুয়াল কনসিকুয়েন্সেস হতেও পারে, তবে আমাদেরটা সে অর্থে নয়। তুমি কি ভাবো? আবির। কদিন পরে 7 জুন মুগ্ধা চিঠিটা লিখেছে আবিরকে। ও আবির, ইউ আর রিয়েলি জিনিয়াস, আর ভাগ্যবানও বটে। তোমার কাছে যা শুনি তাতে তোমাদের মতো এরকম একটা আইডিয়াল ফ্যামিলি কম দেখা যায়। সকলের ব্যালেন্স লাইফ চায়, কিন্তু সকলে কি পায়? পায় কজনে? আমার মনে হয় 5% ফ্যামিলি এমন আছে কি না সন্দেহ। এই ধরুন আমাদের ফ্যামিলি বাইরে থেকে ঝকঝকে চকচকে, ভিতরে ঘুন পোকার বাসা, বুঝলে? আমি বুঝি সে ঘুন পোকার বাসাটাকে। ভেতর থেকে ঝাঁঝরা করে ফেলেছে একেবারে, উপরন্তু বাইরে থেকে কংক্রিট পাথরের দেওয়াল। ডায়েরি লিখি কিনা তুমি জানতে চেয়েছো। ডায়েরি লিখে ছাড়ার কোনো উপায় ছিল না আমার। কাউকে বলতে পারতাম না নিজের মনের কথা। ফ্রেমে বাঁধানো দেবদেবীর মূর্তির প্রতি আমার কখনো ভরসা হয় না। তাই ধ্রুবতারাকে বলি ডায়েরির হাত ধরে, আজকাল তোমাকে। তাই ডায়েরি লিখি না আজকাল, মেলে এগুলো স্টোর করে রাখি। এখন আমার ধ্রুবতারাটার নাম একটা পেয়ে গেছি তোমার ইউনিভার্সের দৌলতে। নামটা আবির রায়। জানি না আমাদের সম্পর্কের পরিণতিটা কোথায় বা কিভাবে। সমুদ্রের তরঙ্গের মতো এইভাবে বয়ে চলা, অথবা ডলফিনের মতো জোড় বেঁধে আমৃত্যুকাল এক স্রোতে ভাসা, সব ইমাজিনেশান। বাস্তব জানি না কি বলে। তোমার কথায় ভর করে নিজের কাজটা করি ভালো মনে। ভরসা হয় এখন ইউনিভার্সটা ঠিক সময় ঠিক কাজটা করে দেবে। ভরসাটা রাখি, বেশ বড় কথা। তোমার মতো একটা সত্যি কথা বলি, একসময় নিজেকে বড় মনে হতো। ভেতরে ভেতরে অহংকার একটা গর্জে উঠতো। বাবা মা দুজন ডাক্তার, আমি পড়াশোনায় বরাবর ভালো, ডাক্তারিতে ঢোকা এক চান্সে, তারপর পোস্ট গ্রাজুয়েট, তাও ডার্মাটোলজিতে এইমসের মতো জায়গায়। সব মিলিয়ে একটা অন্তরীণ অহংকারের ঝলকানি ছিল ভিতরে ভিতরে। কথায় কথায় তা বের হয়ে আসতো। ব্যাচমেটদেরকে একাত্রা অপছন্দের কথা শুনলেই তাদের বন্ধুত্ব হারিয়ে ফেলতাম। মনে হতো আমি একা সম্পূর্ণ, ওরা ভুলে ভরা। কি হবে ওদের সাথে সম্পর্ক রেখে? তোমার সাথে মিশে বুঝলাম আমি কত ছোট, আর 10 জনের মতো। ছোট জিনিসকে বড় করে দেখার জন্য মাইক্রোস্কোপের ব্যবহার হয় জানি, কিন্তু বড় জিনিসকে ছোট করার যন্ত্রটি মনে হয় তুমি আর তোমার পরিবার। তোমার কাছ থেকে শিখলাম পিপিল মে নট রং, দে আর সিম্পলি ডিফারেন্ট। আরও কত কি। নিজের অহংকারের মুক্তি হলো। এখন কেমন হালকা লাগে নিজেকে। মনে হয় এতদিন অহংকারের ওজনটা আমাকে ভারী করে রেখেছিল, সে সিউডো ওয়েটটা তুমি কমিয়ে দিলে কয়েক মাসের আলাপে। এটাই মানুষের ভাগ্য। কারোর সাথে আলাপে কারোর ভাগ্য ফিরে যায়, কারোর ভাগ্যে আবার আগুন লাগে। বিকজ এটা সত্যি, মোস্ট অফ দ্য পিপল কাম ইন আওয়ার লাইফ অ্যাজ লেসন্স, দ্য ফিউ কাম অ্যাজ ব্লেসিংস। একমাত্র তুমি আমার জীবনের সেই ব্লেসিংসটা। তোমার কথা কাউকে বলতে চাই না। গুপ্তধনটা গুপ্ত হয়ে থাক আমার অন্তরে। মাকে বলেছিলাম একবার হালকা করে, মা পুরোটা না শুনে বলে দিল, দূরের বাজনা সবসময় ভালো লাগে, কাছে এলে আসল মজাটা বোঝা যায়। দূরে সে সুন্দর বাদ্যের কাছে এলে কানের পর্দাও ফাটিয়ে দিতে পারে নাকি। কী সব নেগেটিভ কথাবার্তা। মার প্রতি রাগ হচ্ছিল মনে মনে। অ্যাটলিস্ট তোমাকে নিয়ে এরকম কথা আমার সহ্যের সীমার বাইরে। এই জন্য বাঙালি জাতির প্রতি আমার একটা না বিদ্বেষ আছে। নিজেকে সব জানতা পণ্ডিতদের ভান করে সব সময়, আর লোকের সমালোচনায় বাঙালি 1 নম্বর। সেটা তো লোকে জানে। বাজার আর খাওয়ার নেশায় বাঙালি বিশ্বে সেও 1 নম্বরের সারিতে। আর লোকের পিছনে কাঠি লাগাতে তো কোনো তুলনাই হয় না। অনেক লিখে ফেললাম আজ। আবার আমাকে আবার মুডি মুন বলে ডেকো না যেন। তাই তো মুগ্ধা। আজকে এখানেই শেষ করছি। এরপরে 9ম পর্বটা আবার পড়ব। নমস্কার, সকলে ভালো থাকুন, এই চাই সবসময়।